কাস্টমার ইউএসএল দিয়েছে, এলএসএল দিয়েছে। ম্যানুফ্যাকচারের আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচার দেখবো যে আমি ইউএসএল এবং এলএসএল এর মধ্যে আছি কিনা, সেটা আমি চিউহাট কন্ট্রোল চার্টে দেখবো। আর প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিসে আমরা বলে দিব যে আমাদের যে প্রসেস আছে, কাস্টমার যে স্পেসিফিকেশন দিয়েছে, এতে আমার প্রসেস ক্যাপাবল কিনা, প্রোডাক্টটা তৈরি করতে ক্যাপাবিলিটি আছে কিনা, থাকলে সেটা কেমন ক্যাপাবিলিটি আছে, মানে আদৌ আমরা মানে 100% তৈরি করতে পারবো কিনা, কম করতে পারবো কিনা, বেশি করতে পারবো কিনা, এই বিষয় দিয়ে আমরা প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস এর মাধ্যমে জানতে পারবো। আদৌ জানতে পারবো নাকি এখন তো জানি না, আশা করি জানতে পারবো। তো তারপর হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস মানে কি, আমরা যখন কোনো মডেল যখন তৈরি করি পৃথিবীতে, তো আসলে যখন কোনো প্রবলেম সলিউশন করতে যাই আর কি, তখন অনেক কিছুই আমরা জানি না আর কি, আমাদের জানাশোনার বাইরে। তখন সেগুলো আমাদের হাইপোথিসিস করতে হয়। হাইপোথিসিস মানে কি, মানে অ্যাজাম্পশন করে নিতে হয়, মানে অনুমান করে নিতে হয়। তো অনুমান করে নিয়ে একটা কাজ করলা, করে তুমি বললা যে 1=2 প্রমাণ করে দিলা আর কি। সেটা তো প্রমাণ হয় না আর কি। পরবর্তীতে সেটা তো আমরা ইকুয়েশনে বসে দেখি যে স্বতঃসিদ্ধ প্রমাণ করে দেখি যে 1=2 আদৌ সম্ভব কিনা। যদি না হয় তাহলে আমরা বলি যে আমাদের যে অনুমান ছিল সেই অনুমানটা ভুল ছিল আরকি। তো ঠিক আমরা যখন হাইপোথিসিস টেস্টিং করব, তখন এইটা যে জায়গায় ইউজ করব আরকি, মানে কোয়ালিটির যে জায়গায় ইউজ করব সেখানে কোন না কোন কিছু একটা অনুমান করব আরকি, যে এটা আমি অনুমান করলাম। কিন্তু অনুমান করে আমি প্রুফ করে দেখাবো। মানে প্রুফ করব আরকি যে রেজাল্ট এটা পাইছি, কিন্তু পরবর্তীতে আমার যে অনুমান ঠিক আছে এটাও আমাকে প্রুফ করতে হবে। আদারওয়াইজ অনুমানটা ঠিক নাই। তো এটা আমরা আসলে শিখবো আরকি। এটা সত্যি না মিথ্যা এটা দেখার চেষ্টা করব আরকি। তো ৪র্থ নাম্বার কি? ৪র্থ নাম্বার হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং। যে আমি কোন একটা আ অজস্র প্রোডাক্ট আছে, লাখ, লাখ, কোটি, কোটি প্রোডাক্ট আছে। এখন এতগুলো প্রোডাক্ট তো স্যাম্পল কিভাবে আমি করব? এবং স্যাম্পলটা করে আমি কতটুকু হলে অ্যাকসেপ্ট করব, কতটুকু হলে রিজেক্ট করব? এটা কি আদৌ এই মুহূর্তে আমার ধারণা আছে? যদি আমার বাবার আ ধান ক্ষেত হয়, তাহলে সেক্ষেত্রে আমি আ ১ বিঘা একটা জমিতে ২০ মণ ধান পাইছি। এর মধ্যে ১ মণ ধান আমি মানে ওর মাঝখান থেকে কোন একটা জায়গা থেকে ধান নিয়ে দেখব যে এটা চিটা। তোমরা কি আমার কথা বুঝতেছো? চিটা বোঝো? অনেকে বোঝে না। শহরের যারা তারা বুঝতেছে না আরকি। ধানের ধানের মধ্যে কোনগুলো চাল থাকে, কোনগুলো চাল থাকে না আরকি। তো আমি কিছু অংশ যারা ধানের ব্যবসায়ী তারা কিছু অংশ হাত দিয়ে দেখে যে ধানের অবস্থা কি? সবগুলোতে কি চাল সমৃদ্ধ ধান কিনা আরকি। যদি থাকে তাহলে বলে যে হ্যাঁ, আপনার ধান ভালো আছে। তাহলে আপনার নিবো আরকি। আর যদি না থাকে তাহলে বলে যে আপনার তো ধানের মধ্যে প্রচুর আ ধান ছাড়াও তো অন্যান্য অংশ আছে যেটা আসলে উচ্ছিষ্ট। তখন এই ধানের দাম কমে যায় আরকি। সো আমরা কোন একটা প্রোডাকশন তে যত প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্ট গুলো তো অনেক প্রোডাক্ট। প্রত্যেকটা কি চেক করা সম্ভব? আসলে চেক করা সম্ভব না। সেক্ষেত্রে তো আমাদের স্যাম্পলিং করতে হবে। তাহলে আমরা কি প্রসেস স্যাম্পলিং করব? স্যাম্পলিং করলে আমরা কখন এটা অ্যাকসেপ্ট করব, কখন আমরা রিজেক্ট করব? এই বিষয়টা কি আমাদের এখনো ধারণা হয়েছে? ধারণা হয়নি। এটা আমরা স্ট্যাটিস্টিকস এর বেসিক এর উপর বেস করে আমরা এটার ধারণা শিখে যাব আরকি। সো আমরা আজ থেকে আগামী যে ৪-৫ সাইকেল আছে, এই মুহূর্তগুলোতে যে বিষয়ের উপর পড়াশোনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ৪ টা বিষয়ের উপরে। ক্লিয়ার? কিছুই বলতেছ না। তার মানে বুঝতে পারতেছ না। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা। বুঝতে না পারার কোনো কারণ নেই। কিন্তু অনেক সময় তোমরা আবার বুঝতে পেরেও বুঝতে পারো না বলো, বুঝতে না পেরেও বুঝতে পারো বলো। এটাই সমস্যা। দেখি সবাই আসছে কিনা? ৪৩ জন আসছে। আচ্ছা যাই হোক। এই মুহূর্তে আমরা এখন শেখার চেষ্টা করব আজকে। আজকে থেকে শেখার চেষ্টা করব। একদিনে স্লাইড তৈরি করলে হয়তো একদিনে সম্ভব হতো। আ দেখি আরকি করা হয়নি আরকি স্লাইডটা। সেটা হচ্ছে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস আমরা দেখব। তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস জিনিসটা কি ছিল? প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস এ বলছিলাম যে কোন একটা প্রসেস কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে প্রোডাক্ট তৈরি করতে পারবে কি পারবে না। ক্যাপাবল অর ক্যাপাবিলিটি আছে মানে নট ক্যাপাবল। এইটা আমরা যে ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে বের করতে পারবো সেটাকে আমরা বলব প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস। বোঝা গেছে? এখন আমরা দেখি যে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস কিভাবে বের করা যেতে পারে। না আগে এটা বলো যে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস বোঝা গেল কিনা? জি স্যার বুঝা গেছে। স্ট্যাটিস্টিক্স আমি বললাম যে অনেক স্ট্যাটিস্টিক্স টুল আমরা ইউজ করব। তোমার মনে হতে পারে স্যার যে খালি স্ট্যাটিস্টিক্স টুল ইউজ করতেছেন। আসলে স্ট্যাটিস্টিক্স টুল জিনিসটা কি? স্ট্যাটিস্টিক্স টুল জিনিসটা হচ্ছে যে
5, 7, 9, 10, 11, 12 এর মধ্যে থেকে তোমাকে বললাম যে বেজোড় সংখ্যাগুলো বের করো। এটা একটা স্ট্যাটিস্টিক্স। অথবা এক্সেল এ এটাকে ফাইন্ড আউট করো যে কার মান 5 এর থেকে বড় কিন্তু 7 এর থেকে কম। এটা খুঁজে বের করা একটা স্ট্যাটিস্টিক্স। এরপরে অ্যানোভা টেস্ট আছে, টি টেস্ট আছে, এফ টেস্ট আছে, কত ধরনের টেস্ট আছে। তোমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এ পড়ে আসছো অলরেডি বা স্ট্যাটিস্টিক্স টুলস পড়ছো না? স্ট্যাটিস্টিক্স এ তোমরা হাইপোথিসিস টেস্টিং তো পড়ছো। পড়ছো না? জি ম্যাথ স্যার। করোনি? জি স্যার, করেছি স্যার। পড়েছো আরকি। এই যে বলতেছো না তো বলতে হবে আরকি। যা পড়েছো বলতে হবে পড়েছি, যা যা পড়িনি সেটা বলতে হবে পড়িনি আরকি। তো তুমি কি বুঝতে পারছো যে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস মানে হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এর যে টুল আছে সেই টুল দ্বারা আমরা একটা প্রসেস এর মধ্যে এপ্লাই করব, করে দেখব যে এই প্রসেসটা কাস্টমার রিকোয়ারমেন্ট যে দিয়েছে আরকি এটাকে ফুলফিল মানে এই অনুসারে প্রোডাক্ট তৈরি করতে ক্যাপাবল কিনা নাকি ক্যাপাবল না। মানে হ্যাঁ অথবা না। বা কেমন হলে কেমন আরকি। বুঝতে পারছো? তাহলে এই যে একটা এনালাইসিস এটাকে বলতেছে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস। হুম? ধরো তুমি একটা প্রোডাক্ট তোমার কাছে কাস্টমার অর্ডার দিল। তোমার পক্ষে তোমার ইন্ডাস্ট্রিতে এটা তৈরি করা সম্ভব কিনা এটা তোমার জানতে হবে না? জি স্যার, জানতে হবে স্যার। তুমি বলতেছো শুধু কে? আর তো কেউ বলতেছে না। হ্যাঁ। আসলে আমরা কিন্তু ক্লাসই নিচ্ছি আরকি। লেকচার দিচ্ছি না। এজন্য তোমাদের ফিডব্যাক দরকার। তো ঠিক আছে তাহলে বুঝতে পারছি যে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস বিষয়টা কি। তো প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস এটা আ আচ্ছা এই পাঁচটাতে একটু পরে যাচ্ছি। হুম, আমরা আমরা এই কার্ভের সাথে অলরেডি পরিচয় আছি যে কাস্টমার যেটা আমাদের স্পেসিফিকেশন দিবে এটাকে বলতেছি ২ টা স্পেসিফিকেশন দিবে। একটা হচ্ছে ইউএসএল আপার স্পেসিফিকেশন লিমিট আর বাম দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোয়ার স্পেসিফিকেশন লিমিট। আর আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টটা তৈরি করতে হবে এই এলএসএল এবং ইউএসএল এই বরাবর। এখানে আরকি এর মধ্যে থাকতে হবে আরকি। তো মূল টার্গেট কি? আমরা জানি যে পৃথিবীর বেশিরভাগ বস্তুই নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। মানে যদি কোনো প্রোডাকশন প্রসেস এ কোন ধরনের বাহির থেকে অ্যাসাইনেবল কজ মানে যেটা আসলে ইচ্ছাকৃত ভুল অথবা কোনো একটা বড় ধরনের ভুল এগুলো না থাকে, শুধুমাত্র সাধারণ স্বাভাবিক যে ভেরিয়েশন মানে স্বাভাবিক যে ন্যাচারাল যে সমস্ত ভেরিয়েশন এইটা যদি থাকে তাহলে কখনো একটা প্রোডাক্ট ১০ কখনো আ 9.9 কখনো 10.1 এরকম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আ যদি কোন একটা বাইরের কজ সেখানে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ১০ এর জায়গাতে ১৫ হয়ে যাবে, ১০ এর জায়গাতে ৫ হয়ে যাবে। এরকম ঘটনা ঘটতে পারে আরকি। তো স্বাভাবিক কোন একটা প্রসেস এ যদি আমি প্রোডাকশন দিয়ে থাকি তাহলে আমাদের এরকমই কার্ভ সাধারণত পাওয়া যাবে। মানে এরকম কার্ভ পাওয়া যাবে মানে হচ্ছে এরকম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর পয়েন্ট পাওয়া যাবে। ধরো ১ নম্বর প্রোডাক্ট তৈরি করলাম ৫ পাইছি। তারপরে 4.9 পাবো। তারপর 4.8 পাবো। তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে 5.5 পাবো। তারপর আবার 5 পাবো। এরকম হবে আরকি। সো এইরকম যদি আমি একটা বার কার্ভ আঁকাই, হ্যালো? যদি এরকম একটা হিস্টোগ্রাম ড্রা করাই, এই হিস্টোগ্রামের উপরে দেখো এই হিস্টোগ্রামের আমি যদি প্রত্যেকটা মাথা যদি যোগ করে দিই, প্রত্যেকটা পয়েন্ট এই যে উপরের যে পয়েন্ট যোগ করে দিই, তাহলে এরকম আমি একটা কার্ভ দেখতে পাবো আরকি। বাস্তবিক অর্থে সবসময় যে এরকম কার্ভ পাবো তা না, এরকম এর কাছাকাছি পাবো আরকি। তবে এইরকম কার্ভ যেটা হয় আমরা স্ট্যাটিস্টিক্স এ পড়ে আসছি এটাকে বলা হয় নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। পড়ে আসছি না? জি স্যার। সুন্দর করে পড়ে আসছি। তার মানে যদি কোনো এক্সাক্ট যদি তুমি দেখো যে এরকম কার্ভ দেখাচ্ছে না তাহলে বুঝতে হবে তোমার সিস্টেমে কিন্তু ফল্ট আছে। হ্যাঁ? যদি তুমি দেখো যে না এই নরমাল কার্ভ না দেখে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর কার্ভ দেখাচ্ছে অথবা গামা ডিস্ট্রিবিউশন এর কার্ভ দেখাচ্ছে অথবা অন্যান্য ডিস্ট্রিবিউশন এর কার্ভ দেখাচ্ছে সেটা আলাদা বিষয়। কিন্তু নরমাল এর কার্ভই দেখাচ্ছে কিন্তু ২-১ টা পয়েন্ট উল্টাপাল্টা আচরণ করতেছে বা ২-৪ টা পয়েন্ট টানা উল্টাপাল্টা আচরণ করতেছে। তখন তোমাকে বুঝতে হবে যে তোমার সিস্টেমের মধ্যে বা তোমার প্রসেস এর মধ্যে কোনো একটা অ্যাসাইনেবল বিষয় আছে। মানে কোনো একটা জোরপূর্বক কেউ এটা ঘটানোর চেষ্টা করতেছে। তাহলে বুঝতে হবে যে তোমার সিস্টেমটা একটু আনস্টেবল হওয়ার বিষয়। তো তোমাদেরকে আমি একটা আইডিয়াল কার্ভ দেখাচ্ছি যে কোন একটা প্রোডাকশন প্রসেস এ কাস্টমার যদি এলএসএল দেয়, ইউএসএল দেয় আর আমি যদি এস এ ম্যানুফ্যাকচার তৈরি করি তাহলে তো আমি চেষ্টাই করব এলএসএল এবং ইউএসএল এর মধ্যে রাখার। ঠিক না? তাহলে চেষ্টা করলে সবসময় তো আমি আ এলএসএল এবং ইউএসএল ধরো এলএসএল মানে তো বলতে চাচ্ছি ধরো আমি একটা পাইপ তৈরি করব। আমাকে বলল কাস্টমার যে ১০ মিলিমিটার তৈরি করবেন। তাহলে ১০ মিলিমিটার মাঝখানে এর থেকে আমার ২ বলল যোগ হতে পারে, ২ হচ্ছে মাইনাস হতে পারে। তাহলে এখানে হচ্ছে আ ৮ আর এটা হচ্ছে ১২।
তাহলে আমি বেশিরভাগ আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচার তৈরি করব কি 10, কিন্তু 10 তো তৈরি করা সম্ভব না। কারণ কি? ন্যাচারাল ভেরিয়েশন হবে এটা। তুমি যে মানে মেটাল দিয়ে পাইপ তৈরি করতেছো, তুমি যে মেশিনের সেটিং দিয়েছো সেখানে এই ভেরিয়েশন হবেই, গ্যারান্টি আরকি। কোন সময় এটা তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে প্রোডাক্ট কখনো 10 হতে পারে, 10.1 হতে পারে, 10.2 হতে পারে, কখনো এ 8 হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। বেশিরভাগ তুমি চেষ্টা করবা 10 এ। কিন্তু অল্প কিছু পরিমাণে এই যে বাম দিকে দেখতে পাচ্ছ যে এটা ২-১ টা একবারে ৮ এর কাছাকাছি চলে গেছে। ২-১ টা আবার ১২ এর কাছাকাছি চলে গেছে। কিন্তু বেশিরভাগই কোথায় গেছে? বেশিরভাগই তুমি চেষ্টা করছো ১০ এর মধ্যে রাখতে আরকি। তো এইটা হচ্ছে স্বাভাবিক। এইটা হচ্ছে মানে ন্যাচারাল একটা কার্ভ। তো এখন আমরা বাস্তবিক অর্থে যাবো আরকি। ন্যাচারাল জিনিস দিয়ে তো আর পৃথিবী চলে না। বাস্তব জীবনে গেলে আসলে কি ধরনের কি ঘটনা ঘটতে পারে? এখন আমি এমনিতেই বলতে পারি যে এই কার্ভ থেকে মিস্টার এক্স একটা কোম্পানি, এই কোম্পানি ধরো তাকে আমি যে পাইপের কথা বললাম, তাকে বলল যে ৮ মিলিমিটার থেকে ১২ মিলিমিটারের মধ্যে একটা পাইপ তৈরি করে দিবেন। তো ওই কোম্পানি পাইপ তৈরি করে দিল। বেশ ১০-১৫ টা পাইপ তৈরি করল। করে সে এটা ফিট করল। এলএসএল এবং ইউএসএল এ ফিট করল আরকি। করে দেখলো যে আসলে আমি যে তৈরি করতেছি বা আমার পক্ষে এটা ক্যাপাবিলিটি আছে কিনা। মানে আমি যে প্রসেস করতেছি, প্রসেসটা সঠিকভাবে তৈরি করতে পারবে কিনা। মানে প্রসেসের ক্যাপাবিলিটি আছে কিনা। তো ফিট করে দেখলো এই ধরনের কার্ভ দেখা যাচ্ছে আরকি। তাহলে তাহলে আমরা সিদ্ধান্ত কি নিয়ে আসতে পারি? যে মিস্টার এক্স কোম্পানি ১০ টা যদি এলএসএল, ইউএসএল করতে পারে তাহলে এই সেম সেটিং এ সে ১০০ টাও করতে পারবে। মানে তার প্রসেসটা হচ্ছে ক্যাপাবল আছে। ঠিক না? বলতে পারব না? জি স্যার। হ্যাঁ, বলতে পারবো আরকি। আচ্ছা তাহলে আমরা এখন একটু নিচের দিকে আসি। আমরা একটু আচ্ছা। তাহলে তোমরা যদি কোন একটা কার্ভ নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তোমরা জানো নরমাল ডিস্ট্রিবিউশন এর ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স। ঠিক না? হ্যাঁ, না বলতে হবে কিন্তু। জি স্যার। হ্যাঁ। তাহলে নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে বেল শেপ কার্ভ। মানে এটা নরমাল ডিস্ট্রিবিউশন এর কার্ভটা দেখতে বেল শেপের মতো। মানে যেটা আমি দেখালাম তোমাকে। এটা থাকে একটা মিন। প্রত্যেকটা জিনিসের একটা মিন থাকবে। তাহলে ডিস্ট্রিবিউশন একটা মিন থাকবে যেটা মিউ বলা হচ্ছে বা এক্স বার। আর একটা স্প্রেড থাকবে। স্প্রেড মানে হচ্ছে ভেরিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে এখন মনে হয় তোমরা জানো কিনা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে যে মিন থেকে কোন একটা অবজেক্টের বা কোন ডাটা গুলো আসলে কত দূরে অবস্থান করতেছে। স্প্রেডটা কেমন? মিন থেকে অন্যান্য ডাটা গুলোর স্প্রেড কেমন? এটা কত দূরে আছে মিন থেকে? সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর মিন মানে হচ্ছে সেন্ট্রাল। মানে কোন একটা ডাটা পয়েন্টের সেন্ট্রাল একটা মানে পয়েন্ট যেটাকে আমরা মিন বলি আরকি মিউ। যেমন ১০ আর ১৫ যদি মিন বের করতে চাও তাহলে ১০ যোগ ১৫ /২। এটা যদি সহজ মিন আরকি বের করা। মিন বের করার আর অনেক কঠিন প্রসেসও আছে আরকি। তোমরা অলরেডি মিন বের করার বিভিন্ন প্রসেস জানো আরকি। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে কোন একটা প্রসেসকে আমরা ক্যাপাবল এবং নট ক্যাপাবল এটা বলব কখন? তাহলে আমরা একটা প্রসেসকে তখনই আমরা ক্যাপাবল বলব যখন প্রসেসের স্প্রেড এটা তো আমি আমার প্রোডাক্ট তৈরি করার পরে তৈরি করছি। কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে বললাম না? এই যে এইটা। জি স্যার। যে আমি ১০ টা ১৫ টা ডাটা নিলাম। তাহলে এটাকে আমি বলতেছি প্রসেস স্প্রেড। দেখো তো প্রসেস স্প্রেড কেন বললাম? কারণ এই যে এটা হচ্ছে প্রসেসের মিন। এই যে ডটেড লাইন। এটা হচ্ছে প্রসেসের মিন। কিন্তু এখান থেকে আমি যতই বাম দিকে যাবো, যতই ডান দিকে যাবো এগুলোকে বলা হচ্ছে স্প্রেড। মানে এটা ডেভিয়েশন হয়ে গেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে আমি তৈরি করতে চাইছিলাম এইটা কিন্তু হয়ে গেছে এইটা। আবার হয়ে গেছে এইটা। হয়ে গেছে এইটা এরকম। কিন্তু যে এমনকি এই পয়েন্টও আমি পাইছি। এমনকি আমি এই পয়েন্টও পাইছি। তাহলে এটাকে বলা হচ্ছে মানে এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত এটাকে বলা হচ্ছে প্রসেসের স্প্রেড। আর কাস্টমার আমাকে স্প্রেড দিয়েছে কত? এলএসএল, ইউএসএল। দেখো তো আমাদের যে প্রসেস মিন এবং স্প্রেড এটা এলএসএল এবং ইউএসএল এর মধ্যে আছে কিনা? জি স্যার। স্যার আছে। আছে। তো তাহলে আমরা এটাকে বলতে পারবো প্রসেসটা হচ্ছে ক্যাপাবল। যদি না থাকে তাহলে আমরা বলবো হচ্ছে নট ক্যাপাবল। ওকে? তাহলে দেখি আরো কোন সিচুয়েশন আছে কিনা? এগুলো এখন অত সময় নেই পড়ার। তাহলে তোমরা মিন সম্পর্কে ধারণা পেয়েছো। মিনটা কি? ভেরিয়েবলটা কি? আমি আসবো আরকি। তুমি আপাতত বুঝতে পারছো যে নট ক্যাপাবল মানে যে এই প্রসেসের স্প্রেড এর এই বামটা এলএসএল বাইরে চলে যাবে, এই ডানটা ইউএসএল এর বাইরে চলে যাবে। এটা এতটুকু বুঝতে পারছো তো নাকি? তাহলে তোমরা এই আ ইস্ট কি বলে নরমাল ডিস্ট্রিবিউশন এর মিন সম্পর্কে ধারণা পেয়েছো, ভেরিয়েবল সম্পর্কে ধারণা পেয়েছো আরকি। তো মিনকে মিউ দ্বারা লেখা হয়েছিল আর ভেরিয়েবলকে সিগমা দ্বারা লেখা হয়েছিল। তোমরা মনে হয় জানো আরকি।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন হচ্ছে এনপিকিউ সম্ভবত, আর আর হচ্ছে তোমার ভেরিয়েবিলিটি হচ্ছে না, মিন হচ্ছে এনপি, আর ভেরিয়েবিলিটি হচ্ছে এনপিকিউ। এটা একটু চেক করতে হবে তোমাদের স্ট্যাটিস্টিক্স বই থেকে। আচ্ছা, এখন হচ্ছে প্রসেস ক্যাপাবিলিটি, যে তোমাদেরকে আমি দেখালাম, এতক্ষণ তোমরা দেখলা কিভাবে বলতো? গ্রাফ দেখে, যে তোমরা একটা গ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন দেখে ডিসিশন নিচ্ছ যে এটা কন্ট্রোল, এটা হচ্ছে ঠিক আছে নাকি ক্যাপাবল না নট ক্যাপাবল, এটা তুমি বুঝতে পারছো তো নাকি? জি স্যার। কিন্তু কিন্তু এটা বাদেও ম্যাথমেটিক্যাল মেজার আছে, মানে গ্রাফ না দেখে ম্যাথমেটিক্স থেকেও আমরা, মানে গ্রাফ না দেখে না, ঠিক এক্স্যাক্টলি আমরা ম্যাথমেটিক্স থেকেও বলতে পারবো যে প্রসেসটা আসলে ক্যাপাবল নাকি ক্যাপাবল না। তাহলে এই ম্যাথমেটিক্সে 5টা বেসিক ইন্ডিকেশন আছে আর কি। এটা আমরা আস্তে আস্তে শিখবো আর কি, একটু একটু আস্তে আস্তে শিখবো আর কি, নিচে নামে আর কি। এই যে যারা ক্যাপাবল নট ক্যাপাবল বুঝতে পারোনি, যে কিছু আগে জিজ্ঞেস করছিল, এই জন্য বললাম যে একটু অপেক্ষা করো আর কি। দেখো প্রথম লেফট সাইডে যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দেখো কাস্টমার এলএসএল দিয়েছে, ইউএসএল দিয়েছে। তোমার প্রসেসে দেখো প্রসেসের হচ্ছে ডান দিকের প্রান্ত এটা, মিন এইটা, আর হচ্ছে এলএসএল এইটা। এই প্রসেসটা কি ক্যাপাবল না নট ক্যাপাবল? তো যে প্রশ্ন জিজ্ঞেস করতেছিলা, নট ক্যাপাবল। কারণ কি? দেখো অনেক পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট গেলে হতো, একটা পয়েন্ট অনেক পয়েন্ট, লক্ষ লক্ষ পয়েন্ট বাম দিকে চলে গেছে আর কি। এলএসএল ইউএসএল এর মধ্যে পড়েনি তো। কিছু অংশ হয়তো প্রসেস মানে তোমাকে ভালো প্রোডাক্ট দিয়েছে, কিন্তু প্রসেসটা আসলে ক্যাপাবল না আর কি। এ দিচ্ছে আর কি, মানে কখনো ভালো দিচ্ছে কখনো খারাপ দিচ্ছে, তাহলে এটা নট ক্যাপাবল। ঠিক অনুরূপভাবে ডান দিকের চিত্র, যেহেতু তুমি বুঝতে পারছো ডান দিকের চিত্র নট ক্যাপাবল, এটা দেখতেই স্যার পাচ্ছি যে একটা পয়েন্ট বাহিরে গেলেও কি প্রসেস ক্যাপাবল হবে? অবশ্যই হবে। একটা পয়েন্ট হতে পারে না, আমি সারাদিনই ভালো ছেলে আর কি, হঠাৎ করে একটা অপরাধ করছি, তুমি ক্ষমা করে দিবা না? আচ্ছা তুমি মানে এটা আমাকে কখন বলো আমি যে স্যার একসেপ্ট করব, কতটুকু মানে আমি আমি তোমাকে বলি আর কি, একটা মেশিন একবারে ভালো আছে আর কি, হঠাৎ করে মেশিনটা কি ব্রেকডাউন হতে পারে না, মানে কোনো কারণ ছাড়াই? কিছু কিছু ধারণা আছে? স্যার আপনার কথা শুনতে পাইনি পুরোটা। আমি বলছি যে কোন একটা মেশিন, ধরো কোনো কারণ নেই, কোনো কিছু নাই, হঠাৎ করে কি ব্রেকডাউন হতে পারে না? জি স্যার। তাহলে তুমি, এটা তো তোমার সাধারণ একটা নর্মাল ঘটনাই, তাই না? এটা তো আর অ্যাবনর্মাল ঘটনা না যে মেশিনের তুমি স্বাভাবিক মেইনটেনেন্স করবা, যাবতীয় সবকিছু করবা, এরপরও মেশিন হঠাৎ করে, কিন্তু তুমি মেশিন কিনলা, প্রতিবারেই দেখাচ্ছে যে কোনো ঘটনা ছাড়াই খালি ভেঙে যাচ্ছে, কোনো ঘটনা ছাড়াই ভেঙে যাচ্ছে, এটা তখন আর নর্মাল থাকবে না কিন্তু। তা আমি বলতে চাচ্ছি যে ধরো 20টা তুমি পয়েন্ট পাইছো, 19টা পয়েন্টে একই রকম আচরণ করছে, কিন্তু একটা পয়েন্ট হচ্ছে তোমার আসলে আপাতত তুমি যেহেতু একটু এখনো বুঝতেছো না আরকি তোমরা, আমি যেটা বলতেছি সেগুলো স্বতঃসিদ্ধ ধরে নাও, এলা পরে তোমাদেরকে দেখাবো যে আসলে আমার কথা সত্য না মিথ্যা আরকি। হ্যাঁ, আপাতত ধরে নাও যে 20টার মধ্যে যদি 19টা একই রকম আচরণ করে, একটা পয়েন্ট শুধুমাত্র কম বেশি করছে, সেক্ষেত্রে আমি এটাকে ধরে নিব যে প্রসেসটা ক্যাপাবল, কিন্তু একটা ন্যাচারাল ভেরিয়েশন বা কোন একটা নির্দিষ্ট কারণ আমি জানি না, ওই একটাই শুধুমাত্র অদ্ভুত আচরণ করছে আরকি। সেটার জন্য তুমি কজ খুঁজে বের করতে পারো, কিন্তু আসলে প্রসেসটা ক্যাপাবল আরকি, ইনক্যাপাবল না। কারণ পরবর্তীতে তুমি যখন আবার 20টা তৈরি করবা, আবার 19টা বা 20টাই সে ঠিকই দিবে আরকি। বুঝছো? জি স্যার, বুঝতে। হ্যাঁ। জি এখন স্যার। তুমি তুমি এখন কোশ্চেন করতে পারো, স্যার তাহলে আমি আসলে এইজন্য বললাম যে এখন আমি বলবো না, কি জন্য যে তুমি এখন বলতে পারো যে স্যার আমি তাহলে আসলে 20টার মধ্যে কয়টা আমি অ্যাকসেপ্ট করব, বা কয়টা বাইরে গেলে আমি বলবো যে এটা ক্যাপাবল না আরকি। ঠিক না? স্যার এই কোশ্চেনটাই করছিলাম যে আসলে লিমিট কতটুকু হবে, যে হ্যাঁ। কয়টা এটার বাইরে জন্য গেলে আমি সেটা এটা একসেপ্ট করব। এটার জন্য বিজ্ঞানীরা অলরেডি বলে দিয়েছে যে, আমার এখন মুখস্থ নাই, আমি এরপরে যখন পড়াবো, কন্ট্রোল চার্ট তো আমরা পড়াচ্ছি না, ওই যে বললাম পড়াবো না, আমি তো তোমাদেরকে দেখালাম যে 5টা জিনিস পড়াবো। একটা হচ্ছে জি স্যার। প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস, চিউ হার্টের কন্ট্রোল চার্ট, হাইপোথিসিস টেস্টিং, তারপর কি জানো আরেকটা বলছিলাম আরকি। তাহলে এর মধ্যে যখন কন্ট্রোল চার্ট পড়বো, তখন কন্ট্রোল চার্টে ওখানে বলা থাকবে যে পরপর যদি 3টা ডাটা যদি, অ্যাকসেপ্টেন্স টেস্ট, স্যাম্পল প্ল্যান, হ্যালো, প্ল্যান। আমার কথা কি বোঝা যাচ্ছে না নাকি? আমি বললাম যে এটা আসবে, লিখিত আছে, মানে এগুলো আমার কথাই না, এগুলো এমনি রিসার্চাররা বলে দিয়েছে যে কয়টা 20টার মধ্যে 11টা না 9টা না 5টা না 7টা বা 100টার মধ্যে কয়টা, এটা বলে দেওয়া আছে আর কি। এটা দেখলে তুমি বলতে পারবে না মুখস্থ বা
মানে অজানার কিছু নাই, মানে গবেষণা কিছু নাই, এটা দেওয়াই আছে, মানে গবেষণা করে বের করা আছে। বোঝা গেছে? নেক্সট ক্লাসে না, আমি ওই চ্যাপ্টার যখন বলবো তখন পড়াবো আর কি, মানে বলবো আর কি। আমি তো ওই চ্যাপ্টার পড়াবোই। ওই চ্যাপ্টার মানে একদিনে হবে না, ওই চ্যাপ্টার 3-4 দিন লাগবে, অনেক বড় চ্যাপ্টার। যে কোশ্চেন করছো সে কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা প্রসেস, এই যে পরেরটা কি দেখলাম, এই মিস্টার নাম, মিস্টার না, এই যে কিছুক্ষণ আগে যে কথা বললো, কি নাম তোমার? স্যার জয়া আমার হ্যাঁ, নাম। তুমি বলো তো, এই যে চিত্রটা আর কি যে দেখতে পাচ্ছ, এইটা তো দেখতে পাচ্ছ নোট ক্যাপাবল, মানে এই চিত্র সম্পর্কে তুমি একটু বর্ণনা দাও আমাদের সবাইকে, তোমার ধারণাটা দাও, বর্ণনা দাও। স্যার এই প্রসেসটাতে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি স্যার মানে নর্মাল একটা কার্ভের মিন পজিশন থেকে যদি ডেভিয়েশনটা মানে আমার যে লোয়ার লিমিট দেওয়া আছে আপার লিমিট দেওয়া আছে সেটার ভিতরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি প্রসেসটা আমি ক্যাপাবল হিসেবে ধরে নিব। তো একটা দুইটা স্যার আমার মানে কিন্তু স্যার এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওই পাশেই স্যার মানে আমার লোয়ার লিমিট আপার লিমিট যাচ্ছে। এই জন্য স্যার এই ক্ষেত্রে আমার প্রসেসটা নট ক্যাপাবল হিসেবে ধরা হয়েছে। আচ্ছা, নোট ক্যাপাবল হচ্ছে, কিন্তু প্রসেসটার বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলো। প্রসেসটা নোট ক্যাপাবল সমস্যা নেই, কিন্তু মানে কি কন্ডিশনে আছে, এর মিন কেমন আছে বা ভেরিয়েশন কেমন আছে, এটা একটু বলো। স্যার এর মিন কি মানে এর মিন কি ঠিক আছে? বলছি এই প্রসেসের মিন কি ঠিক আছে? স্যার মিন তো যতদূর মনে হচ্ছে ঠিক আছে, আর কারণ দুই ভেরিয়েশন? পাশে তো স্যার মানে এটা সেম। না না, মিন কি ওটা দেখে দেখে নাকি? এই যে এটা ভ্যারিয়েশনটাও হচ্ছে, স্যার ঠিক আছে। এই যে দেখো, এইখানে হচ্ছে জি মিন স্যার হচ্ছে মাঝখানের এক্সাক্ট ওটাই তো মিন। জি মিন, তাহলে মাঝখানের মিন ওটা। ঠিক আছে আর কি, কিন্তু এটার যে স্প্রেড, জি স্যার। স্প্রেডটা এলএসএল এবং ইউএসএল চলে গেছে, তাই না? পয়েন্ট গুলো এই জন্যই তো দেখো জি মিনের যে উপরের যে পিকটা দেখো ডাবায় গেছে, কি কারণে গেছে বলতো? আগেকার বাম দিকে দেখো বেশিরভাগ ডাটা গুলো যেহেতু মিনের কাছাকাছি ছিল, এই জন্য মিন হচ্ছে বেড়ে গেছে, উপর দিকে উঠে গেছে। কিন্তু যেহেতু ওই কিছু পরিমাণ মিন সেন্ট্রাল থেকে দূরে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে, ফলে কি পিকটা কিন্তু নামায় গেছে, মানে বেশিরভাগ মিনের কাছে নাই, বেশিরভাগ মিন থেকে দূরে চলে গেছে, মানে এটাকে বলা হচ্ছে স্প্রেড, প্রসেসটা স্প্রেড হয়েছে। ঠিক আছে, জি, স্যার। উপরেটা দেখো, আরেকটু উপরে দেখি চিত্র, এখানে দেখো তো মিন ঠিক আছে এই প্রসেসের। স্যার এই প্রসেসে তো ঠিক আছে মনে হচ্ছে 2 নাম্বারটাতে। ও, এই প্রসেসের মিন, হ্যাঁ প্রসেসের মিন ঠিক আছে, কিন্তু এটা কাস্টমারের মিনের সাথে কি ঠিক আছে? না স্যার। কাস্টমারের মিনের সাথে ঠিক নাই। তার মানে কি মিন শিফট করছে এখানে, মিন শিফট করছে না, মিন তো হওয়া উচিত ছিল এই যেখানে, করছে না? জি স্যার। তাহলে কোনো কোনো প্রসেসের ক্ষেত্রে এমনও হতে পারে যে শুধুমাত্র ডেটাগুলোই এলএসএল ইউএসএল সেট করবে এমন না, মিনও মিনের জায়গা থেকে শিফট করতে পারে আর কি। তাহলে মিন মিনের জায়গা থেকে শিফট যদি করে সেটাও করতে পারে, কিন্তু সেটা দেখবো আসলে এলএসএল এবং ইউএসএল এর মধ্যে আছে কিনা। যদি করে মিন শিফট, তাহলে একটা ভয়ের ব্যাপার আছে। মিন শিফট করার অর্থ হচ্ছে তুমি এক্সাক্ট যে মিন পেতে যাচ্ছ, কোন একটা নির্দিষ্ট ভেরিয়েশনের কারণে এই মিনটা পাওয়া যাচ্ছে না, এই মিনটা ডান দিকে অথবা বাম দিকে চলে গেছে, তার মানে যে কোনো সময় এটা এলএসএল বা ইউএসএল এর উপরে চলে যেতে পারে। ফলে তখন তোমার প্রসেসটা ইনকামেবল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা ডিটেল আরো জানবো। আসলে নতুন অনেক কিছু শিখতেছো তো, এই জন্য অনেক কিছু অন্যরকম মনে হচ্ছে আর কি। ঠিক আছে, দেখবো আর কি। ওকে, এইবার এখন আমরা আসি যে আমরা অ্যানালাইসিস করতে গেলাম, অ্যানালাইসিস করতে যেয়ে দেখলাম যে প্রসেসটা ইনক্যাপাবল, প্রসেসটা
incapable, সেক্ষেত্রে আমরা কি করব? Making a process capable may need works in one of the two areas or both areas simultaneously. Adjustment in part characteristics. Making the process capable is easy if the part characteristic is adjustable. মানে যে পার্টের কারণে, মানে যে ধরো যদি ওয়ার্ক পিস সমস্যা থাকে অথবা সেটিং এর সমস্যা থাকে অথবা টুলস এর সমস্যা থাকে, সেইটা যদি আমি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে হয়তোবা আমার প্রসেসটা এলএসএল এবং ইউএসএল এর মধ্যে থাকবে আর কি। এটা হতে পারে যদি পার্টটা আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি আর কি। অনেক সময় যে পার্ট তো ঠিকই আছে, এটা আবার কি অ্যাডজাস্টমেন্ট করবো আর কি। তখন আমি যে প্রসেসে মানে কাজটা করতেছি হয়তোবা সেই প্রসেসটাই ভুল আছে। তাহলে তখন কি করতে হবে? তখন আমার সিগনিফিকেন্ট মানে একটা প্রসেস মানে একটা প্রোডাক্ট তৈরি করতে তো আর একটা প্রসেস ইউজ করা হয় না। ২-৩ ধরনের প্রসেস ইউজ করা যেতে পারে আর কি। এর মধ্যে যেইটা সবচেয়ে ক্রিটিক্যাল প্রসেস সেইটাকে তুমি কন্ট্রোল করতে হবে বা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে তোমার প্রসেসটা ঠিক হবে। এটা আমরা মানে বাংলা ভাষায় বুঝি আর কি। প্র্যাকটিক্যালে তোমাদেরকে আগেই বলেছি কোয়ালিটি কন্ট্রোল কিন্তু একটা ফিলোসফিক্যাল বিষয়। এগুলো হচ্ছে তোমাদের মাথায় থাকলো, কিন্তু এগুলো তুমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা তখন তুমি এই ধরনের এগুলো যদি থিম তোমার, তখন এগুলোকে এপ্লাই করতে হবে। তাহলে কি বললাম যে যদি কোনো একটা প্রসেস ইনক্যাপাবল হয় তাহলে তুমি পার্ট ক্যারেক্টারিস্টিক তো চেঞ্জ করতে পারো বা অ্যাডজাস্টমেন্ট করতে পারো, অথবা তুমি প্রসেস ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে পারো। ধরো প্রসেসই তুমি চেঞ্জ করতে পারো বা প্রসেসের যে ক্যারেক্টার যেভাবে করা উচিত সেভাবে না করে অন্য কোনো জিনিসটা তুমি চেঞ্জ করতে পারো আর কি। তো এটা গেল আর কি। কিন্তু আমরা মূল যেটা আসলে উপরে পড়ার চেষ্টা করলাম, প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস আমরা পড়তেছি। এই প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস এর আমরা দেখতে পাইলাম যে কাস্টমার একটা এলএসএল দিবে, একটা ইউএসএল দিবে, এবং আমরা অ্যাজ এ ম্যানুফ্যাকচার এই এলএসএল এবং ইউএসএল এর মাঝখানে প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করব। প্রোডাক্ট তৈরি করার চেষ্টা এমন ভাবে করব যেন এটা এলএসএল এবং ইউএল এর মিডল পয়েন্ট বরাবর থাকে। সেটা করতে যে আমরা দেখি যে একটা বেল শেপের মতন একটা কার্ভ দেখাচ্ছে, এটাকে আমরা বলতেছি নরমাল কার্ভ। সো নরমাল কার্ভ যদি হয় তাহলে এটা একটা মিন থাকবে, একটা ভেরিয়েন্স থাকবে। তো আমরা কিভাবে বুঝবো যে এরকম একটা কার্ভ তৈরি করে যে আমরা প্রসেসটা ক্যাপাবল না ক্যাপাবল না? তো গ্রাফিক্যাল মেথড দ্বারা আমরা এটা বুঝতে পারি, একটা ম্যাথমেটিক্স দ্বারা বুঝতে পারি। আমরা এখনো ম্যাথমেটিক্স দ্বারা বুঝতে পারিনি, কারণ ম্যাথমেটিক্স আমরা এখনো শিখিনি। কিন্তু আমরা গ্রাফিক্যাল মেথডটা শেখার চেষ্টা করলাম যে যদি হচ্ছে আমাদের প্রসেস স্প্রেড এলএসএল এবং ইউএসএল এর একবারে মাঝ বরাবর থাকে, একবারে ঠিক না, মানে মানে যে কোনো জায়গায় থাকলে হবে, মানে এটা যদি বাইরে না চলে যায় তাহলে আমরা বলবো প্রসেস ক্যাপাবল। এখন এখানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রসেস ক্যাপাবল তা না, এটা শুধুমাত্র প্রসেস ক্যাপাবল না, এটা আমাদের কাস্টমারের মিনেরও এবং আমাদের প্রসেসের মিনেরও এক্সাক্ট, মানে এটা একটা আইডিয়াল প্রসেস। এই প্রসেস বাস্তবে তৈরি করা আদৌ সম্ভব না, কিন্তু আইডিয়ালি এটা পসিবল, মানে দেখানো হচ্ছে আর কি, এরকম হবে আর। তবে বাকি যে ৩টা প্রসেস দেখানো হচ্ছে যে কোন কোন প্রসেসের অনেক ডাটা যারা বাম দিকে এলএসএল ক্রস করছে, এমনকি তাদের মিন পর্যন্ত শিফট করছে। ঠিক অনুরূপ ভাবে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রসেসের ইউএসএল কাস্টমার ইউএসএল থেকে মানে সেট করে চলে গেছে আর কি, এমনকি মিনও শিফট করছে, ফলে আমরা নোট ক্যাপাবল বলতেছি। লাস্টলি আমরা দেখতে পারলাম যে মিন সেন্ট্রালে আছে, কিন্তু আমাদের যে ভেরিয়েশন এটা অনেক বেশি, মানে কোন প্রোডাক্ট 10-এ 10 দিচ্ছে, কোন প্রোডাক্ট 10-এ 15 দিচ্ছে বা 17 দিচ্ছে, এবং এটা একটা না অনেকগুলো আর কি। তখন এটাকে আমরা বলতেছি যে প্রসেসের মিন ঠিক আছে, কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আসলে আমাদের লস হয়ে যাচ্ছে, তার মানে প্রসেসটা আসলে নট ক্যাপাবল। যদি এমন হতো, তোমাদেরকে আমি আসলে দেখাবো বা আমরা অঙ্ক করতে গেলে দেখবো যে এরকম কার্ভ ফিট করে দেখাবো পরে আর কি। এগুলো বললে আবার যখন দেখাবো তখন কোশ্চেন জিজ্ঞেস করতেছো, পরে বুঝাইতে গেলে অন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করা লাগতেছে, উত্তর দেওয়া লাগতেছে। তো ঠিক আছে, আমরা আপাতত যারা তোমরা লেকচার শুনতেছো তোমরা বলো যে গ্রাফ থেকে যদি আমরা গ্রাফ তৈরি করতে পারি তাহলে গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো কিনা এই মুহূর্তে যে প্রসেসটা ক্যাপাবল বা নট ক্যাপাবল, এটা বলো। জি স্যার। এখন তোমরা মনে হতে পারে যে স্যার তাহলে এটা গ্রাফ কিভাবে ডিজাইন করব? এখন আমি তোমাদেরকে বলেছি যে আসলে আইপির যে সমস্ত টুলস টেকনিক এগুলো বেশিরভাগ কোম্পানি রিলেটেড। এখন তুমি যদি কোম্পানি থেকে ডেটা সংগ্রহ করো যে তুমি কোন প্রসেসের অ্যানালাইসিস করতে যাচ্ছ, তাহলে সেই প্রসেসের দীর্ঘ 30 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসের ডাটা তোমাকে নিতে হবে। এরপর তোমাকে এগুলো
তুমি আজকেই যদি ইউটিউবে সার্চ দাও যে কিভাবে নরমাল কাপ তৈরি করতে হয় অথবা কিভাবে এই আমাদের স্ট্যাটিস্টিক্যাল টুল মানে প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করতে হয়, অজস্র ভিডিও আছে যেগুলোতে তোমাকে একবার হাতে কলমে শিখাই দিবে যে কিভাবে এগুলো তৈরি করতে হয়। সো তুমি শিখে যাবা আর কি। মানে তুমি আমার কাছ থেকে নিচ্ছ হচ্ছে থিম, এখন প্র্যাকটিক্যালি তোমাকে অ্যাপ্লাই করতে, কারণ আমি তো তোমাদের কোয়ালিটি কন্ট্রোলের মানে কোন একটা প্র্যাকটিক্যাল ক্লাস করাই না, অথবা আমি তোমাদের রিসার্চারও না আর কি। যার ফলে সেটা আমার পক্ষে তো করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু এগুলোতে রিসার্চ করে অনেক আর কি। মানে এগুলো নিয়ে অনেক গবেষণা করে বা কেস স্টাডি করে আর কি। তো সেটা তোমাদের সুযোগ আছে কি নাই সেটা তোমরা ভালো জানো আর কি। তো আমরা এবার দেখবো যে ম্যাথমেটিক্স এর মাধ্যমে আমরা কিভাবে একটা প্রসেসকে ক্যাপাবল বা ইনক্যাপাবল বলতে পারি আর কি। তো এটার জন্য আমরা একটা ইন্ডেক্স, মানে আমরা একটা প্যারামিটার চিন্তা করবো আর কি, সেটার নাম হচ্ছে সিপি, নাম হচ্ছে প্রসেস পোটেনশিয়াল ইন্ডেক্স। সিপির নাম হচ্ছে প্রসেস পোটেনশিয়াল ইন্ডেক্স। তো সিপিটা কি? তো সিপিটা হচ্ছে আমাদেরকে কাস্টমার যে অ্যালাউয়েবল প্রসেস স্প্রেড দিয়েছে, আচ্ছা আমার হ্যালো, আমার কল আসছিল, হ্যালো শুনতে পাচ্ছ? আচ্ছা হ্যাঁ, একটা কল আসছিল এজন্য। তো প্রসেস পোটেনশিয়াল ইন্ডেক্সটা হচ্ছে কাস্টমার আমাকে যে স্প্রেড দিয়েছে এবং অ্যাজ এ ম্যানুফ্যাকচার আমি যে স্প্রেড চিন্তা করে প্রোডাকশন দিচ্ছি, এই দুটার অনুপাতকে বলা হচ্ছে প্রসেস পোটেনশিয়াল ইন্ডেক্স। আমি আবার বলতেছি, কাস্টমার আমাকে যে ইউএসএল এবং এলএসএল দিয়েছে, এইটার যে স্প্রেড মানে ইউএসএল মাইনাস এলএসএল, এটাই তো একটা স্প্রেড, তাই না? এটা তো একটা, ধরো একটা বললো 12 আর একটা বললো 8, তাহলে স্প্রেড কত? মানে মানে আমাকে কতটুকু সে মানে স্প্রেড দিল যের মধ্যে আমি থাকতে পারবো? 10 বিয়োগ 8 কত হয়? 4, ঠিক না? এটা হচ্ছে আমাকে কাস্টমার দিয়েছে আর কি। আর আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচার কি আমি 4 এর মধ্যে থাকবো নাকি 3 এর মধ্যে থাকবো নাকি 2 এর মধ্যে থাকবো? এটা তো আমি আমার অ্যাজ এ কোম্পানি, আমার পলিসি যে আমি কার মধ্যে থাকবো। তোমাদেরকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে পৃথিবীতে এখন 6 সিগমা চলতেছে আর কি, 3 সিগমা 6 সিগমা এগুলো চলতেছে আর কি। তো 3 সিগমা 6 সিগমা কি? সিগমা মানে তো জানো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা মানে কি? হ্যালো, জি স্যার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা মানে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো কোন একটা নরমাল ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে ধরো নরমাল একটা যদি কার্ভ তোমরা চিন্তা করছো বা তোমরা যে দেখছো, এর কার্ভের তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে না, সিগমা। তো ওই যে সিগমা, একটা নরমাল কার্ভের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, সিগমার আসলে যে মান, এই মানটা 3 গুণ পরিমাণ বামে বা ডানে যেতে পারবে, এটাকে বলা হয় যে 3 সিগমা কন্ট্রোল। আবার শোনো ভালো করে, 3 সিগমা ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা প্রসেসের আমি যদি 10 মিলিমিটারের একটা ডায়ামিটার পাইপ তৈরি করতে চাই, তাহলে 10 যোগ 3 সিগমা, এটা আমি ডান দিকে যেতে পারবো। 10 যোগ 10 মাইনাস 3 সিগমা, এটা বাম দিকে যেতে পারবো। এটাকে আমি বলি 3 সিগমা ম্যানেজমেন্ট আর কি। এখন তুমি বলতে পারো যে স্যার কেনই 3 গুণ করব, কেনই 2 গুণ করব, কেনই 6 গুণ করব? আমি বলবো যে আমি আসলে এই বিষয়ে আমার ধারণা নেই, তবে ধারণা একটাই আছে যে পৃথিবীর ইতিহাসে যারা 3 সিগমা ইউজ করে, মানে 3 দিয়ে সিগমাকে গুণ করে, তাহলে এটা প্রতি মিলিয়নে মাত্র 3.4, মানে 1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করলে 3.4 প্রোডাক্ট হচ্ছে খারাপ আসতে পারে আর কি। বুঝতে পারছো? ধরো তোমাকে যদি কেউ বলে যে তুমি 10 মিলিমিটার ডায়ামিটার পাইপ তৈরি করো, তো তুমি যদি 10 যোগ 3 ইনটু সিগমা, মানে তোমার যে সিগমা মানে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে না তোমার? তুমি যে প্রসেসে কাজ করতেছো তার তো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হবে, তো বের হবে না? জি স্যার। তাহলে এই যে সিগমা বের, এটাই বললাম যে 10 যোগ 3 সিগমা, তাহলে এটা একটা লিমিট। 10 মাইনাস 3 সিগমা, এটা একটা লিমিট। এই লিমিটের মধ্যে তুমি যদি প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হও, মানে তুমি যদি এইভাবে প্রসেসটা ডিজাইন করো, তাহলে তুমি যদি 1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করো, তাহলে মাত্র 3.4 প্রোডাক্ট তৈরি হবে। এটা আমার কথা না, এটা গোটা পৃথিবীব্যাপী জনপ্রিয়। যারা বড় বড় কোম্পানি তারা সবাই এই স্ট্র্যাটেজি ফলো করে আর কি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। মানে কিছু জিনিস তো মেনে নিতে হবে, এখন সব জিনিস তো আর আমি জানি না, তাই তাই না? রিসার্চের কথা তো কিছু তোমাদের বিশ্বাস করতে হবে। তো তাহলে তাহলে তো সেটাই ভালো যে কোম্পানিতে যেহেতু গোটা পৃথিবীব্যাপী এটা অলরেডি অ্যানালাইসিস করে প্রতিষ্ঠা হয়ে গেছে যে আমি যখন কোন একটা প্রসেস
রেডি করব আমার স্প্রেডটা 3 সিগমা লিমিট যদি চিন্তা করি, তাহলে এখন তোমার মতো মনে হতে পারে যে স্যার 3 সিগমা না করে তাহলে তো 6 সিগমা করা ভালো, বা 5 সিগমা করা ভালো, বা 7 সিগমা করা ভালো আর কি। কারণ যত আমি করবো ততই তো দেখতেছি আমার খারাপ প্রোডাক্ট বের হওয়ার সময় কমে যাচ্ছে। শোনো, সিগমা করা তো প্রসেস ভেরিয়েবিলিটি, তুমি 6 সিগমা করার অর্থ কি হচ্ছে তুমি খেয়াল করে দেখছো যে তুমি 6 সিগমা মানে এই মানটা তুমি বাড়াচ্ছ আর কি, কথার কথা, বা সিগমার মানটা তুমি গুরুত্ব দিচ্ছ। তুমি বলো যে তোমার যে বর্তমান প্রসেস আছে এই প্রসেসের যে স্প্রেড, আচ্ছা 3 সিগমা ইকুয়াল টু 6 সিগমা যদি তুমি চিন্তা করো যে তুমি বর্তমানে আছো 3 সিগমাতে, তুমি যেতে চাচ্ছ 6 সিগমাতে। সবাই আমার কথা লক্ষ্য করো, বুঝতে না পারলে আমাকে বলবো, আমি আরেকবার উত্তর দিব, কোনো সমস্যা নেই। তোমার বর্তমানে সেটিং আছে মেশিনে 3 সিগমা, ধরে নাও আর কি, ধরে নিচ্ছি যে এই যে যেটা সেটিং আছে এটাই আমার 3 সিগমা, মানে এখন যে আউটপুট দিচ্ছে এটা 3 সিগমার মধ্যে আছে। এখন তুমি বলতেছো যে স্যার এবার আমরা 6 সিগমাতে যাবো আর কি, তাহলে 3 সিগমা ইকুয়াল টু 6 সিগমা, কারণ তুমি তো এখন কিছুই করনি। তাহলে দেখো 3 সিগমা ইকুয়াল টু যদি 6 সিগমা হয়, তাহলে 3 এর থেকে 6 কিন্তু বাড়ছে, তার মানে 3 এর সাথে যে সিগমা আছে এটা মানে পাটিগণিতের নিয়ম আর কি, 3 সিগমা ইকুয়াল টু 6 সিগমা। 3 আর 6, 3 থেকে যদি 6 বড় হয় তাহলে এই সিগমা বড় না 3 এর সাথে যে সিগমা আছে ওই সিগমা বড়, না 6 এর সাথে যে সিগমা আছে সেই সিগমা বড়, সেটা বলো তো। স্যার 3-এর সাথে যে সিগমা আছে ওটা বড় স্যার। তার মানে 3 এর সাথে যে সিগমা আছে এটার ভেরিয়েশন অনেক বেশি, তার মানে 6 এর সাথে যে সিগমা আছে ওটার ভেরিয়েশন অনেক কম। তাহলে কোনো একটা প্রসেসের তুমি তৈরি করতে গেলে ভেরিয়েশন অনেক কম, মানে তুমি বুঝতেছো, তুমি তুমি কি আমি মুখে মুখে বললে ভেরিয়েশন কমে যাবে? জি স্যার, অনেক টাফ হয়ে যাবে স্যার। অনেক টাফ হয়ে যাবে। তার মানে তুমি চাইলেও 9 সিগমা, 12 সিগমা, 14 সিগমা, 19 সিগমা, 20 সিগমা পারবা না। মানে তোমাকে অনেক, আচ্ছা ওই তাহলে এখন কোশ্চেন হতে পারে যে স্যার যে কোশ্চেন জিজ্ঞেস করতেছো সে মনে হয় বুঝতেছো, এই জন্য আমার কথা বলতে ভালো লাগতেছে আর কি, যে তার মানে ভেরিয়েশন কমাতে গেলে কিছু প্যারামিটার দরকার লাগবে, তাই না? যে একটা প্রসেস প্রতিবারে কেন 10 দিবে, কেন 10 দিবে, কেন 10 দিবে। তাহলে তুমি যে ম্যানুফ্যাকচারিং এ প্রোডাক্ট তৈরি করবা তখন তো সেখানে দেখতে হবে যে 10 পাওয়ার জন্য আমার ইনপুটের কে কে ইম্পর্টেন্ট আছে আর কি, যে যার কারণে আমি 10 পাবো আর কি। তাহলে সেইগুলোকে যত তুমি প্রিসাইজ করতে পারবা তত তুমি 10 পাবা, ঠিক না? জি স্যার। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা বুঝতেছো আর কি, একজন বুঝছে মানে আরো 2-1 জন বুঝতে পারছে। তার মানে প্রসেস পোটেনশিয়াল ইনডেক্স মানে আমি বলতে চাইলাম কাস্টমারকে আমাকে যে অ্যালাউয়েবল প্রসেস স্পিড দিবে এইটা ডিভাইডেড বাই অ্যাজ এ ম্যানুফ্যাকচার আমি অ্যাকচুয়ালি কি প্রসেস স্প্রেড নিয়ে কাজ করতেছি, এটার যে ভাগফল এটাকে আমি বলতেছি প্রসেস পোটেনশিয়াল ইনডেক্স। ঠিক আছে, এই প্রসেস পোটেনশিয়াল ইনডেক্স দেখে একটু সহজ কথা চিন্তা করি যে মান কি 1-এর সমান হবে, 1-এর কম হবে, না 1-এর বেশি হবে। তো আমরা একটু নিচের দিকে আসার চেষ্টা করি। এই যে দেখো, কাস্টমার দিয়েছে এলএসএল ইউএসএল, আর আমি প্রোডাকশন দিতে গেছি, আমি মিনকে ঠিক রাখছি, কিন্তু আমার স্পেসিফিকেশন হচ্ছে 3 সিগমা লিমিটে, এদিকে 3 সিগমা দিয়েছি, এখানে 3 সিগমা দিয়েছি, দিয়ে এর মধ্যে রাখার চেষ্টা করছি। এখন আমাকে বলো যে এই প্রসেসটা কোনোভাবে কি এলএসএল ইউএসএল কে ভেদ করার সম্ভাবনা আছে? না স্যার। এই জন্যই তো 1 মিলিয়নে 3.4। তো তার মানে সিপি হচ্ছে অ্যালাউয়েবল প্রসেস স্পেড, মানে ইউএসএল অ্যালাউয়েবল মানে যেটা কাস্টমার আমাকে অ্যালাউয়েবল মানে অ্যালাউড করছে যে এটা করো তুমি, সেটা হচ্ছে ইউএসএল মাইনাস এলএসএল। আর আমি যেটা করছি যে এখানে আমি ডান দিকে দিয়েছি 3 সিগমা, বাম দিকে দিয়েছি 3 সিগমা, তাহলে টোটাল কত আমার স্প্রেড? 6 3 সিগমা। সিগমা যোগ 6 সিগমা, তাহলে 6 সিগমা পেয়ে গেলাম। তাহলে আমি যদি এখন কোন একটা প্রোডাকশন প্রসেসের মানে কোন একটা পার্টস তৈরি করতেছি মেশিনের, সেই মেশিনের যদি কাস্টমারের ইউএসএল জানতে পারি, এলএসএল জানতে পারি, এবং ওই প্রসেস কিছুক্ষণ হওয়ার পরে যদি আমি ওখান থেকে ডেটা নিয়ে সেটা যদি আমি সিগমা জানতে পারি, তাহলে বলতো সিপির মান জানতে পারবো না? জি স্যার। সিপির মান যদি আমি এখন জানতে পারি, তাহলে দেখো অলরেডি সবাই বলে দিয়েছে যে সিপির মান অলওয়েজ মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। যদি 1 এর নিচে হয় তাহলে সেটা ডিফেক্টিভ আইটেম। তোমরা নিজে এই ফিগার থেকে তোমরা দেখতে পাচ্ছ যে যদি কোনো কারণে এটার থেকে এটা যদি বড় হয়, বা এটা যদি বড় হয় এটা যদি ছোট হয়, কি সমস্যা দেখো তো? এইটা বড় এইটা ছোট, তাহলে এটা 1-এর থেকে বেশি, তার মানে সিপির মান 1-এর থেকে বেশি হলে কাস্টমার তো খুশি, আরে ভাই ইউএসএল এলএস এর মান থেকে হচ্ছে প্রসেস স্পিডের কম, তার মানে কোনোটাই ইউএসএল এলএসএল ভেদ করে যাবে না, 1-এর থেকে বেশি, তার মানে কাস্টমার বলবে যে হ্যাঁ খুব ভালো প্রোডাক্ট হচ্ছে। কিন্তু কোনো কারণে ইউএসএল এলএসএল যে বিয়োগফল আছে এই স্প্রেডটা এই নিচের যে স্প্রেড আছে এটার থেকে অনেক কম, তার মানে আমাদের অ্যাকচুয়ালি স্প্রেডটা অনেক বড় আর ইউএসএল এলএসএল স্প্রেডটা অনেক কম, তাহলে ভাগফল তো একবার 0.53, 0.71, 0.43, 0.33 এরকম আসবে। তার মানে তোমার প্রসেসে প্রচুর লুজ প্রোডাক্ট আসবে আর কি, মানে
প্রোডাক্ট ভালো আসতেছে না, তাহলে তুমি আগে থেকেই ক্যালকুলেশন করে বলতে পারবা যে তোমার প্রসেসটা আসলে ক্যাপাবল নাকি নট ক্যাপাবল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কারণে যদি 1 আসে, ইউএসএল মাইনাস এলএসএল ডিভাইড বাই 6 সিগমা, এটা যদি এই ইউএসএল আর এলএসএল আর 6 সিগমা যদি সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তখন ওটা 1 বলবো ক্রিটিক্যাল, মানে যে কোনো সময় ধস নামতে পারে, মানে কোনোভাবে ব্রেক ইভেন পয়েন্টে আছে আর কি। তো সিপির মান যদি 1 হয় তাহলে আমরা বলবো যে ক্রিটিক্যাল, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে যাতে এটা 1 এর বেশি চলে যায়। আর যদি 1 এর নিচে আসে তাহলে বলবো যে এটা অবশ্যই নট ক্যাপাবল, একে আমার ক্যাপাবিলিটি বাড়াইতে হবে যেভাবে হোক। আর যদি 1 এর বেশি হয় তাহলে বলবো যে হ্যাঁ খুব ভালো স্ট্যান্ডার্ড আছে। তো গোটা পৃথিবীব্যাপী জনপ্রিয় হচ্ছে এই যে দেখো, সিপির মান 1 হলে কেমন হবে? দেখো যেগুলো তোমরাই বললা। সিপির মান 1.33 হলে কেমন হবে? সিপির মান 1.67 হলে কেমন হবে? সিপির মান 2 হলে কেমন হবে? সো বেশিরভাগ কোম্পানিতে 1.33, বেশিরভাগ কোম্পানিতে 1.33 এটা স্ট্যান্ডার্ড চিন্তা করা হয় যে সিপির মান যদি কোনো কোম্পানির 1.33 এসে যায় তাহলে সেক্ষেত্রে মোটামুটি মানে 1.33 এটা মানে বড় বড় কোম্পানিগুলো বেশিরভাগই ফলো করে আর কি। কিন্তু 1.45 মানে 1 এর উপরে হলেই সেটা ক্যাপাবল আর কি। আর এগুলো 2, 3, 4, 5, 6, 7 এগুলো করা সম্ভব না কেন সিপির মান? আগে বললাম যে স্প্রেড কমানো এত সহজ জিনিস না আর কি। ঠিক আছে, তুমি চাইলেই তুমি হচ্ছে স্প্রেড কমাতে পারবে এমন না। সো স্যার আজকে 2 এর আর ক্ষেত্রে স্যার এই স্প্রেডটা এত কম কেন স্যার? ওটার স্যার এই যে 2 এর ক্ষেত্রে স্প্রেডটা অনেক কম স্যার। 2 এর ক্ষেত্রে স্প্রেড হচ্ছে বেশিরভাগ মানগুলো দেখো তুমি ওই এই দিকে চিন্তা করো, 6 সিগমা, 8 সিগমা, 10 সিগমা, 12 সিগমা, এগুলা তো তোমার প্রসেসটা এখন 6 সিগমা আছে, 8 সিগমাতে যাবা আর কি। তাহলে 8 সিগমাতে গেলে কি কমাইতে হবে বলো? 6 বড় না 8 বড়, কোন সিগমা বড়? যে জিজ্ঞেস করছো জি স্যার। 6 সিগমা ইকুয়াল টু থেকে তুমি 8 সিগমা ইকুয়াল টু তে যাচ্ছ, তাহলে 6 আর 8 এর মধ্যে 6 থেকে তুমি 8 এ চলে গেলা, তাহলে মানে এই সিগমা বড় নাকি 8 এর সাথে যে সিগমা সেই সিগমা বড়? স্যার 8 এর সাথে স্যার। এটা বড়? 6 এর সাথে যেটা আছে ওটা বড়। স্যার যেটা স্যার আছে 6 স্যার এর ওটা সাথে বড় যেটা স্যার। আছে সেটা বড় স্যার। বুঝিনি। স্যার 6 এর সাথে যেটা আছে ওটা বড় স্যার। জি স্যার। তো এই জন্য তো এই এটা মিন থেকে দেখো অনেক দূর চলে গেছে, সরে গেছে, দেখো কত দূর চলে গেছে জি স্যার স্প্রেডটা। এইটা আরো কমে যাবে স্যার। এটা তার কমে যাবে, যত যাবে তত কমে যাবে, তত যাবে তত কমে যাবে, কিন্তু এটা তো সহজ না এরকম। এটা এটা তোমাদের এমনি দেখানো হচ্ছে তাই, কিন্তু এরকম বাস্তবে কোন প্রসেসে কতটুকু আছে প্রসেস অ্যানালাইসিস করলে তোমাদের মাথায় হাত পড়ে যাবে, হাই হাই কি একটা অবস্থা। বাংলাদেশে তো কোন একটা প্রোডাক্ট তৈরি করে 10টা তৈরি করলে 5টা হচ্ছে ভালো, 5টা খারাপ। আদৌ আদৌ তারা প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করে কিনা আবার সুন্দর। ফলে কি যে জিনিসটা অন্যান্য দেশে চিপ তৈরি করে সেটা আমাদের দেশে চিপ তৈরি করা সম্ভব হয় না, শুধুমাত্র আমরা লেবারদেরকে কম টাকা দিই, ফলে সবাই আমাদের কাছে দৌড়ে দৌড়ে আসে আর কি। তোমরা যদি গার্মেন্টস, লেদার ফ্যাক্টরি, আদার্স উন্নয়নিতে যাও তাহলে দেখবা যে খালি ওয়েস্টেজ আর ওয়েস্টেজ, ওয়েস্টেজ আর ওয়েস্টেজ, ওয়েস্টেজ আর ওয়েস্টেজ। কারণ কি এগুলো নিয়ে অ্যানালাইসিস করার লোকের সংখ্যা আদৌ আগে ছিল না। যেটা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তোমার হচ্ছে আমেরিকা বা অন্যান্য জাপান, জার্মানি সবাই দখল করছে, আর আমরা মনে করো ম্যানুয়ালে পড়ে আছি আর কি। আমাদের কোনো স্ট্যাটিস্টিক্সও জানা দরকার নাই, আমরা শুধুমাত্র তৈরি করতে পারলেই হলো, এই যে হয়েছে করলেই তো হলো, হ্যাঁ ভালো লাগছে তো সুন্দর। কিন্তু পৃথিবীতে এখন পরিবর্তনশীল, এখানে তো প্রোডাক্টিভিটির অনেক গুরুত্ব আর কি। সেখানে তোমাকে ওয়েস্টেজের কোনো মূল্য নেই। ওয়েস্টেজ মানে কোম্পানির লস, তার মানে তো প্রফিট থেকে কাটা যাচ্ছে, প্রফিট কাটা যাচ্ছে, প্রফিট কাটা যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাকে আরো বেশি প্রিসাইজ হতে হবে। তো যাই হোক, আমি এই যে প্রিসাইজ হতে হবে, স্প্রেড কমাইতে হবে, এগুলো কিন্তু থিওরিটিক্যাল গল্প। হ্যাঁ আমার কথা, আমি অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার যদি তোমার সাথে কথা বলি, আমাকে আসলে ওই প্র্যাকটিক্যালে যে তোমাকে বলতেও হবে যে আমি 6 সিগমা বা 3 সিগমাতে নিয়ে যেতে যাচ্ছি, আপনার প্রসেসের প্যারামিটার আছে, আমাদের এটা এখন ভালোভাবে ধরো ওয়েলিং ভালো না থাকলে ওয়েলিং ভালোভাবে দিতে হবে। যদি তুমি কোন একটা মেশিনের যে টুল আছে সেই টুলটা যদি ঠিক না থাকে তাহলে দেখা যাচ্ছে তুমি আগে মাইল স্টিলের টুল ইউজ করতা, এই কারণে ভালো রেজাল্ট আসতেছে না, তাহলে কি করতে হবে? টাংস্টেনের টুল ইউজ করতে হবে, তাহলে টাংস্টেনের টুল তোমাকে ইউজ করতে হবে। মানে অনেক কিছু নির্ভরের উপরে বেস করে তো আসলে প্রসেস মানে স্প্রেডটা মানে সঠিক দিবে কি দিবে না, বা কম বা বেশি দিবে। সো সেগুলোকে তোমাকে ইনশিওর না করলে শুধুমাত্র ওই থিওরিটিক্যাল, আমি যেরকম থিওরিটিক্যাল তোমাদের পড়াচ্ছি সিপি ইকুয়াল টু ইউএসএল মাইনাস এলএসএল ইকুয়াল টু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল প্রসেস স্পিড, তাহলে থিওরিটিক্যালি তুমি বলবা যে সম্ভব বা সম্ভব না। কিন্তু থিওরিটিক্যালের পাশাপাশি এটাকে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে, করে সেখানে দেখাইতে হবে যে তোমার প্রসেস মানে তোমার ক্যালকুলেটেড ডাটার সাথে অ্যাকচুয়ালি ডাটা কাজ করতেছে কিনা। এবং এটা যে হচ্ছে গোটা পৃথিবীব্যাপী সেটা তো আমি তোমাকে বলতেছি।
তো যাই হোক, অনেক কথা বলা লাগতেছে, এই জন্য পড়াশোনা এগানো যাচ্ছে না আরকি। আজকে আমি আরেকটা পড়তে চাইছিলাম যে প্রসেস পোটেনশিয়াল ইনডেক্স এর সাথে আরো একটা ইনডেক্স পড়ানোর জন্য, যে আমরা ৫ টা জিনিস দেখে, মানে ম্যাথমেটিক্স এ ৫ টা দেখে, মানে যেরকম প্রসেস পোটেনশিয়াল ইনডেক্স দেখে আমরা বলতে পারবো যে এটা ক্যাপাবল কিনা, ঠিক অনুরূপভাবে আরো ৩-৪ টা জিনিস দেখেও আমরা বলতে পারবো যে ক্যাপাবল কিনা। তো সেটা আজকে তো আর হচ্ছে না, কারণ ১০টা ২৬ বেজে গেছে। তো তোমরা আজকের ক্লাসে যতটুকু বুঝতে পারলা, আমি আরেকবার একটু রিভিউ দিচ্ছি। সবাই প্রিপারেশন নিয়ে নাও রিভিউ শোনার জন্য আরকি। উইদিন 2 মিনিটস রিভিউ। ওকে। আমরা ১ম এ পড়েছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল কি? আ এটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স এর টুল এবং টেকনিক যদি কোন কোয়ালিটি আ প্রবলেমে অথবা এনালাইসিস এ আমরা ইউজ করি, তাহলে সেই টেকনিক এবং টুলস যেগুলো ইউজ করলাম, এটা কোয়ালিটিতে এপ্লাই করার ফলে যে এটার মাধ্যমে যে কোয়ালিটি কন্ট্রোল আমরা করতেছি, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্যাল টুল টেকনিক ইউজ করতেছি, কোথায় ইউজ করতেছি? কোয়ালিটি প্রবলেমের এনালাইজ করার জন্য বা কোয়ালিটি কন্ট্রোলের প্রবলেম এনালাইসিস করে একটা ডিসিশন নেওয়ার জন্য আরকি। তো সেজন্য এটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। তো এটার অবজেক্টিভ কি বলেছিলাম? যে অবজেক্টিভ হচ্ছে যে কোন একটা কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক অনেক কিছু আছে, যেমন টাইম, কস্ট, অথবা আমি বলেছিলাম যে এটার দেখতে কেমন, অথবা পারফরম্যান্স, এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে। আমি আসলে কোনটা মেজার করব, কোনটা এনালাইসিস করব, কোনটার উপরে ডিসিশন নিব। তো এইগুলো যেটাই তুমি করো না কেন, প্রত্যেকটা নিয়ে আলোচনা করা যাবে আরকি। যেমন আমরা এখন বর্তমানে প্রসেস নিয়ে অ্যা মানে প্রসেসের হচ্ছে কাস্টমার স্পেসিফিকেশন অনুসারে প্রসেসের এনালাইসিস করতেছি যে প্রসেসটা ক্যাপাবল বা ক্যাপাবল না। কিছুক্ষণ আগে দেখছিলাম আরকি। তো এরকম অনেক কিছুই স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল করবে। তো আমরা এখান থেকে দেখছিলাম যে ৪ ধরনের। একটা হচ্ছে যে আমরা কন্ট্রোল চার্ট শিখবো। সেটা আমরা কিছুদিনের মধ্যে শিখবো। এই প্রসেস ক্যাপাবিলিটি শিখা হয়ে গেলে আমরা কন্ট্রোল চার্টে চলে যাবো আরকি। তো কন্ট্রোল চার্টের মাধ্যমে আমরা একটা ধারণা পেয়েছিলাম, এটা আ জাস্ট প্রত্যেকটা পয়েন্ট ইউএসএল এবং এলএসএল এর মধ্যে আছে কিনা, এটাই কন্ট্রোল চার্টে আমরা দেখতাম। জাস্ট এটা একটা চার্ট যে ইউএসএল এবং এলএসএল এর মধ্যে পয়েন্টগুলো দেখতাম যে এর মধ্যে আছে কিনা এই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে প্রসেস এ কাজ করতেছি, এটা ক্যাপাবল কিনা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে প্রোডাক্ট দিতে। সেটাকে আমরা প্রসেস ক্যাপাবিলিটি এনালাইসিস বলতেছি। আরেকটা বলছিলাম যে হাইপোথিসিস। আমরা যখন কোন একটা ডিসিশন নিব, তো সব ডিসিশন তো নেওয়ার সময় আমাদের ডাটা সবসময় থাকে না। কিছু, কিছু ডাটা আমাদের অ্যাজাম্পশন করে নিতে হয়। তখন ওইগুলো আমরা হাইপোথিসিস করি। মানে আমরা অনুমান করি। তো অনুমান করে সেই ডাটা নিয়ে আমরা রেজাল্ট তৈরি করি। কিন্তু রেজাল্ট তৈরি করার পরে রেজাল্ট পেয়ে গেলে আমরা আ হুররে বলব না। কারণ কি? আমরা তো একটা অনুমান করে একটা ডাটা নিয়েছিলাম। সেই অনুমানের ডাটাটা ঠিক আছে কিনা এটা আমরা পরে টেস্ট করি আরকি। যদি অনুমানের ডাটা টেস্ট থাকে, তাহলে আমরা তখন হুররে বলব, হ্যাঁ, আমরা যে অনুমান করেছিলাম এটা রাইট। পৃথিবীর যত মডেল আছে, যা বড়, বড় যে সমস্ত মডেল, সফটওয়্যার, সবগুলাই কোন একটা নির্দিষ্ট হাইপোথিসিস এর উপরে গড়ে ওঠা। কোন একটা অ্যাসাম্পশন এর উপরে গড়ে ওঠা। তোমরা নিজেরাই বিভিন্ন ম্যাথমেটিক্স পড়ো। তোমরা দেখো যে ধরে নাও, ধরা যাক x = a + by, তাই না? না ধরলে কিন্তু হতো না। পরে কিন্তু তোমরা দেখো যে তোমাদের ধরাটা ঠিক আছে কিনা। এটা কিন্তু তোমরা প্রুভ করো কিন্তু। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড এরকম কিছু করো আরকি। সো হাইপোথেটিক এর মাধ্যমে আমরা এই ধরনের আ বেশ কিছু টেকনিক আমরা দেখব। এরপরে আমরা বলছিলাম যে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্ল্যান। অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্ল্যান বলেছিলাম যে লক্ষ, লক্ষ যদি প্রোডাক্ট থাকে, সবগুলো প্রোডাক্টকে চেক করা আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমাদের এমন একটা স্যাম্পলিং প্ল্যান নিতে হবে। মানে কতগুলো প্রোডাক্ট আমি চেক করব এবং কিভাবে চেক করব? এবং চেক করার পরে আমি ডিসিশনটা কি নিব? আমি অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব? এর তো একটা প্ল্যান থাকা উচিত। এটাতেও আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করব আরকি। এটাকে আমরা বলতেছি অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্ল্যান। তো এইগুলো প্রত্যেকটাই আলাদা, আলাদা চ্যাপ্টার। আমরা ১ম এ পড়া শুরু করছি হচ্ছে হুম, ১ম এই পড়া শুরু করছি হচ্ছে প্রসেস ক্যাপাবিলিটি এনালাইসিস। তো প্রসেস ক্যাপাবিলিটি এনালাইসিস আমরা বলেছিলাম যে প্রসেস ক্যাপাবিলিটি এনালাইসিস হচ্ছে যে কোন একটা প্রসেস ক্যাপাবল কিনা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে প্রোডাক্ট দিতে, সেটার যে স্ট্যাটিস্টিক্যাল টুল এর এনালাইসিস, সেটাকে আমরা বলতেছি প্রসেস ক্যাপাবিলিটি এনালাইসিস। তো প্রসেস ক্যাপাবিলিটি এনালাইসিস এর আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যাল, একটা ম্যাথমেটিক্যাল। তো আজকে ক্লাসে গ্রাফিক্যাল দেখানো হয়েছে বেশিরভাগই। একটা শুধু ম্যাথমেটিক্স দেখানো হয়েছে। সেটা হচ্ছে প্রসেস পোটেনশিয়াল ইনডেক্স, সিপি। এটা শুধু দেখানো হয়েছে। তো আমরা এরপরে এগুলো সব দেখাবো কিনা জানি না। আমরা এট লিস্ট সিপিকে তো দেখাবো। এটা এট লিস্ট দেখাবো আরকি। এই বাকিগুলো পড়বো কিনা এটা এখনো বুঝতে পারতেছি না। পড়লে মানে পড়তে পারি, নাও পড়তে পারি। তো আমরা এরপর বলছি যে কাস্টমার আমাদেরকে বলেছে ইউএসএল এবং এলএসএল। তো ইউএসএল মানে আপার স্পেশাল লিমিট, এলএসএল মানে লোয়ার স্পেশাল লিমিট। এরপর আমরা আ বিভিন্ন পয়েন্ট, মানে আমরা আমাদের মতো করে প্রোডাকশন দিয়েছি। প্রোডাকশন দিয়ে দেখতেছি একটা পয়েন্ট এখানে, একটা এখানে, একটা এরকম বিভিন্ন পয়েন্ট পাওয়া গেছে। এরপর আমরা এই পয়েন্ট গুলো যোগ করছি, করে দেখি যে একটা বেল শেপ কার্ভ দেখাইছে। তখন তো আমরা বলছি, "কি ব্যাপার? আমরা তো এটা জানতাম যে এটা একটা নরমাল কার্ভের মতো।"
সো আমরা এখান থেকে দেখতে পাইছি যে সাধারণত একটা হিস্টোগ্রামে যদি আমি একটা কার্ভ ফিটিং করি তাহলে এটা আমরা ধরে নিয়েছি যে একটা নরমাল কার্ভ, অন্য কোনো কার্ভও হতে পারে। আমরা এট লিস্ট একটা কার্ভের উপর বেস করে তো আমাদের ক্যালকুলেশন শিখতে হবে। তো যদি বাইনোমিয়াল হতো তাহলে বাইনোমিয়াল কার্ভ ফিট হতো, বাইনোমিয়ালের জন্য মিন ছিল, বাইনোমিয়ালের জন্য ভেরিয়েশন থাকতো, তাহলে বাইনোমিয়ালের মতো চিন্তা করতাম। যেহেতু এটা আমি ধরে নিয়েছি এটা নরমাল ডিস্ট্রিবিউশন, তো নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করবো আর কি। সো আমরা জানি নরমাল ডিস্ট্রিবিউশনে মিন থাকে, মিন হচ্ছে মিউ, স্প্রেড থাকে এই বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে আর কি। তো একটা প্রসেসকে কখন আমরা ক্যাপাবল বা নট ক্যাপাবল বলবো? ক্যাপাবল বলবো তখনই যদি প্রসেস স্প্রেডটা এলএসএল এবং ইউএসএল এর মধ্যে থাকে, আর যদি না থাকে তাহলে আমরা বলবো নট ক্যাপাবল। ওকে, তো এরপরে আমরা বলেছিলাম, এরপরে আমরা বেশ কয়েকটা ফিগার দেখেছি যে দু একটা এলএসএল ইউএসএল এর মধ্যে অনেক ডাটা এলএসএল এর বাইরে চলে গেছে, কয়েকটাতে ইউএসএল এর বাইরে চলে গেছে। এমনকি প্রথমটাতে আমাদের মিন শিফট করছে, দ্বিতীয়টাতে মিন শিফট করছে, তৃতীয়টাতে মিন শিফট করেনি এবং এলএসএল ইউএসএল এর মধ্যে ছিল। 14 নম্বরে আমাদের মিন শিফট করেনি কিন্তু এলএসএল ইউএসএল এর বাইরে ছিল আর কি। ফলে কি আমরা এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র একটাই প্রসেস ক্যাপাবিলিটি দেখতে পাচ্ছি, বাকিগুলো প্রসেস ক্যাপাবল না, কারণ বেশিরভাগ ডাটাগুলো ডানে বামে চলে যাচ্ছে আর কি। সো এটা এখন আমরা দূর করার জন্য কি করতে পারতাম? আমরা বলছি যে যদি কোনো প্রসেস ইনক্যাপাবল হয় তাহলে আমাদের প্রসেস দুটা ভাবে করতে পারি। একটা হচ্ছে পার্ট অ্যাডজাস্টমেন্ট আর একটা প্রসেস অ্যাডজাস্টমেন্ট। পার্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে কোনো নির্দিষ্ট পার্টের কারণে যদি এই ধরনের ঘটনা ঘটে, পার্টগুলোকে ঠিকঠাক করলাম, সেটিং করলাম। আর যদি প্রসেসে আমাদের ভুল থাকে তাহলে প্রসেসটা চেঞ্জ করে নতুন প্রসেস অথবা প্রসেসের সাথে অন্য কোনো প্রসেস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা হচ্ছে সলিউশন। এখন আমরা দেখব যে ম্যাথমেটিক্স এর মাধ্যমে যে কিভাবে আমরা একটা প্রসেসকে ক্যাপাবল বা নট ক্যাপাবল বলতে পারি। তো আমি বলছি যে এটার জন্য আমরা প্রসেস পোটেনশিয়াল ইনডেক্স সিপি এটা আমাদের জানতে হবে। তো সিপিটা কি? সিপি হচ্ছে যে কাস্টমার আমাদেরকে যে স্প্রেড দিয়েছে এবং আমরা যে স্প্রেড করেছি এই দুটার অনুপাত। এই দুটার অনুপাত যদি ১ এর বেশি হয় তাহলে ওয়েল এন্ড গুড, ১ হলে ক্রিটিক্যাল, ১ এর কম হলে হচ্ছে এটা ইনক্যাপাবল আর কি। সো আমাদের স্প্রেডটা কি? আমরা আসলে স্প্রেড কিভাবে তৈরি করব? আমরা স্প্রেড তৈরি করব পৃথিবীতে বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা বিভিন্ন গবেষণা করে অলরেডি খুঁজে বের করছে যে 3 সিগমা 6 সিগমা এগুলোতে পার মিলিয়ন পার বিলিয়নে মাত্র ২ থেকে ৩টা প্রোডাক্ট খারাপ হচ্ছে আর কি। সো আমরা আমাদের এই ধরনের ফিট করব আর কি। তো আমরা এখানে দেখাইছি যে 3 সিগমা লিমিট। 3 সিগমা লিমিটের মধ্যে একটা আম কাস্টমার একটা ইউএসএল দিয়েছে, একটা এলএসএল দিয়েছে। আমি আছি এখানে। আমি এখান থেকে এলএসএল এর আ 3 সিগমা এদিকে একটা কি বলে? ডান দিকে একটা ইউএসএল এর দিকে আমার হচ্ছে স্প্রেড নিয়েছি, বাম দিকে একটা স্প্রেড নিয়েছি। নিয়ে তাহলে এরপর আমি দেখতেছি যে উম কাস্টমার কত ইউএসএল দিয়েছে। দেখি কাস্টমার ইউএসএল দিয়েছে ধরো ১২, এটা এলএসএল দিয়েছে ৮। তাহলে ১০ বিয়োগ ৮। তাহলে এখানে পেয়ে গেলাম ৪। এখন এটা পেলাম আর 6 তো যেহেতু এদিকে 6 এদিকে 6 তার মানে স্প্রেড হচ্ছে 6 সিগমা। তাহলে 6 নিলাম। তাহলে সিগমাটা কইতে পাবো? সিগমাটা হচ্ছে যে প্রসেসের স্প্রেড। তো প্রসেসের স্প্রেড কইতে পাবো? তাহলে একটা প্রসেস যদি আমি না করি, মানে অল্প কিছু যদি প্রোডাকশন না দিই তাহলে কি আমি বুঝতে পারবো যে স্প্রেডটা কেমন আছে? তাহলে আমার একটা প্রোডাকশন কিছু হতে হবে। তাহলে প্রোডাকশন হয়ে গেলে সেখান থেকে আমি ডাটা পাবো। সেই ডাটা থেকে আমি সেখান থেকে মিনও পাবো, ভেরিয়েশনও পাবো। তো আমার তো মিন এখানে লাগতেছে না। কারণ কি? কারণ আমি তো সিপি তে বের করতে গেলে কোনো মিনের কোনো বেল নাই এখানে। মিন আমার দরকার লাগতেছে না। এমনি আমি বের করে রাখতে পারি। সেটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি শুধু মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব আরকি। যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, এর অনুপাত বের করব। অনুপাত বের করে যদি দেখি আমি ১ এর বেশি তখন আমি বলব যে ইয়েস মাই প্রসেস ইস ক্যাপাবল। আর যদি ১ হয় তাহলে বলব ক্রিটিক্যাল। আর যদি ১ এর কম হয় তাহলে বলব নট ক্যাপাবল। দেন আমি ওই অনুসারে আমাদের কার্যক্রম শুরু করবো আরকি। হোপফুলি আজকের ক্লাস তোমরা বোঝার চেষ্টা করছো। আমি জানি না কতটুকু বুঝতে পারছো। 20% বুঝলেও আসলে লেকচার 20% আসলে বোঝা সম্ভব না। তারপরে তোমরা ওভার কোয়ালিফাইড হইতে পারো আরকি। তো যাই হোক, তোমাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু বলা থাকলে বলতে পারো। আর না হলে আজকে ক্লাস শেষ করবো আরকি। স্যার ইয়েস। স্যার একটা অফ টপিক ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আপনার সিটি ছিল স্যার, মানে সিটি নেওয়ার কথা ছিল স্যার সামনের সপ্তাহে স্যার রবিবারে, সিটি রুটিন অনুযায়ী। তাহলে গত সপ্তাহে যে সিটি চলে গেছে এটা আমরা 14 সাইকেলে বা অন্য কোনো সাইকেলে দিয়ে দিব। আর আগামী যে সিটি আছে সেই সিটিটার সিলেবাস হচ্ছে প্রথম চ্যাপ্টার কস্ট অফ কোয়ালিটি, যেটা পড়াইছিলাম আমি। জি স্যার। স্যার সিটিটা আমরা কিভাবে দিই? সেটি তো তোমরা দিচ্ছই আমাকে আবার। তোমরা তোমরা তো জানোই আর কি কিভাবে সিটি হবে। কি হবে তা জানি না। এমসিকিউ হতে পারে, ফিল ইন দ্য গ্যাপস, রিটেন, অথবা তোমাদেরকে আমি ২-১টা কোশ্চেনও জিজ্ঞেস করতে পারি। মক ইন্টারভিউ। হোক, তোমরা পড়াশোনা করে আসো, সমস্যা নেই।
সহজ সহজ আর কি, পড়াশোনা করলেই পারবা। আর তোমরা তো কপি পেস্টের মানে কপি পেস্ট মানে হচ্ছে নকল করার তো ওস্তাদ, মানে কোন সিস্টেমে কিভাবে কি ডেটা গুলো নেওয়া যায় বর্তমান কোভিড-19 কে, তো তোমরা তো এগুলো তো অলরেডি বিভিন্ন জায়গাতে এপ্লাই করো আর কি। এটা মিনিমাইজ করতে হবে। এখন এটার জন্য কিভাবে মিনিমাইজ করা যায় এটা দেখতে হবে আমার। স্যার সিলেবাসটা কি বললেন স্যার? প্রথম চ্যাপ্টার পড়াইছি না, কস্ট অফ কন্ট্রোল, কস্ট অফ কোয়ালিটি কন্ট্রোল, প্রথম চ্যাপ্টারটা জি স্যার। মনে আছে? ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 1। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, পরীক্ষা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি যা পড়াইছি এগুলো পড়াশোনা করে আসো। যদি পরীক্ষা এমসিকিউ আসে তাহলে এমসিকিউ, যদি রিটেন আসে তাহলে রিটেন পড়া, মানে মনে করো মেইন পরীক্ষায় যেরকম পড়াশোনা করতে হয় সেভাবে। সিটি পড়াশোনা তোমরা কিভাবে করো জানি না। আমি যেরকম পড়াশোনা করতাম, আমি সিটিকে মনে করতাম মেইন পরীক্ষা। আমি সব পড়াশোনা করতাম এবং এক্সাক্ট মানে মেইন পরীক্ষার মতো করে আরকি। ফলে মেইন পরীক্ষায় যে 5 দিন ছুটি থাকে, ওই 5 দিন 2-3 দিন পড়াশোনা করলেই সিলেবাস আসলে থাকে না। 3 দিনও লাগে না। 2 দিন পড়াশোনা করলেই শেষ। তখন শুধু ওগুলা ঘুরে ফিরে খাও, টিউশনি করো আর আড্ডা দাও। ঠিক আছে? আর সিটি সিলেবাস নিতে হয় সবসময় বড়সড়। তোমরা যদি আরো বড় নিতে চাও তাহলে পড়তে পারো। আর যদি না ঠিক আছে এক চ্যাপ্টারে থাক সেটাও করতে পারো। কিছুই বলতেছো না তো? হিমু, জি স্যার। মুহিব, কি অবস্থা? বলো। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আমি বললাম কি একটা চ্যাপ্টারে দিবা না আরো দিবা? স্যার একটা চ্যাপ্টারই থাকুক স্যার। আচ্ছা। আর আজকে ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এই যে শেহজাদ আহমেদ, প্রমা, তাসনিম মৌরি, অয়ন, আব্দুল নূর, বিলাল, আরো আছে তন্ময়, সিদরাতুল। কি অবস্থা বলো? না স্যার, বুঝতে আমার পারছো তোমরা? আপাতত ক্লিয়ার স্যার। তোমরা জিসির 17 তো পড়াশোনা তো ভালোই বোঝো আর কি। তোমরা কি মানে সত্যি সত্যি কি বোঝো নাকি? না স্যার, বুঝেছি স্যার। ঠিক আছে, অনেকে খাওয়া দাওয়া করতে হবে, পরবর্তী ক্লাস আছে মনে হয়। স্যার আজকে অ্যাটেন্ডেন্স তো তোমরা তোমাদের রোল নাম্বার গুলো দিয়ে দাও। তোমাদের কি রোজার আগে কি ক্লাস সব শেষ হয়ে যাবে নাকি? 12 সাইকেল 14 সাইকেল? না স্যার। স্যার 13 তারিখ পর্যন্ত স্যার ক্লাস হবে স্যার, শুনলাম। কোন 13 তারিখ? স্যার এপ্রিলের 13 তারিখ। তো এর মধ্যে কয় সাইকেল যাচ্ছে? এখনো তো অনেক দিন আছে। 1 স্যার মাস 4 সাইকেল। স্যার এটা স্যার 7 সাইকেল স্যার। 7-4-11। জি স্যার। শেষ হবে না স্যার মনে হয় স্যার। তোমাদের সাথে সরাসরি এই কোর্সটা যদি সরাসরি ক্লাসটা না যেত তোমরা অনেক ভালো করতে আর যাই হোক। জি স্যার, আমাদেরও স্যার অনেক ইচ্ছা আছে স্যার। পাবো মনে হয় স্যার। পৃথিবীতে তো সবই সম্ভাবনা আর কি। স্যার ইনশাআল্লাহ স্যার হবে স্যার। হ্যাঁ? সম্ভাবনার সম্ভাবনা। স্যার ছুটির পরে কি স্যার আমাদের এই সেমিস্টারের যে ক্লাস বাকি থাকবে ওগুলো হবে নাকি স্যার আগের সেমিস্টারের পরীক্ষাগুলো হবে? পরীক্ষা হবে। স্যার তাহলে স্যার এই আমরা 3 বার করে স্যার এই 5th সেমিস্টার মানে স্যার 3-1টা শুরু করতেছি আর শেষ করতেছি স্যার। আচ্ছা যাই হোক, আমি তো এগুলো জানি না। আমি আসলে একাডেমিক, তোমাদের শিক্ষক, আমি একাডেমিক প্রশাসনিক না, তো আমি এগুলো বলতে পারবো না। আমি শুধু বলতে পারবো যে আমি পড়াচ্ছি তোমাদের গবেষণা তমুক, কিন্তু পরীক্ষা কবে হবে, কি হবে না হবে এগুলো তথ্য আসলে আমাদের উপরে নেয় আর কি। হ্যাঁ, এগুলো একাডেমিক কাউন্সিল অন্যান্য বড় জায়গা থেকে আসে। আমরা তথ্য জানলে ছাত্রদেরকে জানাই, আর না জানলে আমরা নিজেরাও কনফিউজ থাকি যে কি হবে না হবে। তো পৃথিবী চলতেছে বিভিন্ন সিস্টেমের উপরে, সিস্টেম কোনো না কোনো সিস্টেমে চলতেছে আর কি। তো যাই হোক, তোমরা সবকিছু আপডেট পেয়ে যাবা। পরীক্ষা হবে না, ক্লাস হবে না, কি হবে, এটা এখন অনেক দেরি। আপাতত তোমরা ক্লাসকে এনজয় করো, আর ক্লাসের পড়া ক্লাসে বোঝার চেষ্টা করো।
তাছাড়া তো আবার বিপদে পড়ে যাবা। আর এখন আমি যেগুলো ক্লাস নিচ্ছি, যারা যারা আমার সাথে ক্লাসে সক্রিয় হবা, ক্লাসেই বুঝে ফেলে দিবা আরকি। এবং তোমরা বাসায় বই বের করে দেখবা যে তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই সাবজেক্টটি আমি হয়তো কোনোদিন ক্লাস নিইনি ছাত্রদের। কিন্তু এই সাবজেক্টটি সম্পর্কে আমার বিস্তর ধারণা আছে। কারণ কি? একটা সময় যখন আমি টিচিং প্রফেশনে ভাইবা দিতাম, এই সাবজেক্টটির আমি A to Z আমার মুখস্থ ছিল আরকি। এবং আমি এটা বুঝতামও আরকি। কারণ এইটা হচ্ছে আমাদের মানে একটা সহজ সাবজেক্ট বলা চলে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট যে মানে যে কেউ আরকি এই সাবজেক্টটা মানে পড়লে তার ভালো লাগবে আরকি। যে কারণ এখান থেকে অনেক ডিসিশন যেগুলো মানে অন্য কেউ জানে না। তুমি মনে করো সামান্য একটু কম বেশি করে সেগুলো ডিসিশন নিতে পারবা আরকি। এবং তোমাকে অন্য সবার থেকে একটু অন্যরকম কোয়ালিটিতে নিয়ে যাবে আরকি। এটাই আসলে কোয়ালিটি কন্ট্রোল মানে শুধুমাত্র যে তোমার কোম্পানির কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে তা না। আমাদের প্রত্যেক জীবনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে। তুমি নিজেকে কিভাবে রুটিন মেইনটেইন করাবা নাকি 5S যেমন 5S মানে হচ্ছে সর্ট, সেরিস, সেইটন, সেইসো, সেইকিটসো মানে এটা জাপানিজ ওয়ার্ড আরকি। মানে তুমি তো মানে সর্ট, সেট ইন অর্ডার, সাস্টেইন, শাইন এরকম মানে বিভিন্ন জাপানিজ টার্ম আছে যেগুলো ফিলোসফিক্যাল ওয়ার্ড। এগুলো তোমাদের লাইফে মেইনটেইন করা যেতে পারে যে তাহলে তুমি লাইফে সকালবেলা কখন ঘুম থেকে উঠবা, কখন খাবা, কিভাবে বই পুস্তক গোছায় দিতে হবে বা কি করতে হবে এগুলো বিষয় দিয়েও কোয়ালিটি কন্ট্রোলে আছে। তো এইজন্য বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং মনে হওয়ার কথা তোমাদের কাছে। এজন্য বলতেছি যে তোমরা তখনই বুঝতে পারবা বা তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে যখন তোমরা নিজে পড়াশোনা করবা। কারণ ক্লাসের লেকচার আসলে আমি যতটুকু বলি অনেক কিছুই তো মনে হয়, অনেক কিছু হয়তো মনে নাই বলতে পারলাম না। অথবা আমার কাছে তখন মনে হয়নি যে এটা বুঝাতে যায় ওটা বুঝানো উচিত। ফলে কি তখন মনে করো তুমি মানে 20% বা 30% বা 50% বুঝলা আরকি। কিন্তু যখন তোমরা নিজেরাই পড়াশোনা করবা, তখন তুমি কোনটাই বুঝতেছো না, তখন তুমি নিজের প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবা। যখন আইডেন্টিফাই করতে পারবা তখন তোমার বইয়ের কাছ মানে তোমার অনেক বুক আছে। তারপর তোমার হচ্ছে ওয়েবসাইট আছে অথবা YouTube আছে বা অন্যান্য যে সাইট গুলো আছে, সার্চিং সাইট আছে বা লিটারেচার রিভিউ আছে ওগুলো থেকে তুমি পেয়ে যাবা। মেইন বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং গ্রো করতে হবে যে আমি রুয়েট গ্লাস এন্ড সিরামিকস এ ভর্তি হইছি আমার কিছুই ভালো লাগে না। আমা আমার শুধু ভালো লাগে Facebook চালাইতে আর বিভিন্ন সময় আইডিয়া দিতে। তাহলে তার কিছু করার নেই। ঠিক না? স্যার কেউ বলবে না তুমি বলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে আজকে ক্লাস হলো। নেক্সট ক্লাস আবার আমাদের শুরু হবে হচ্ছে মঙ্গলবারে। তো হোপফুলি মঙ্গলবারে ক্লাস যথাসময়ে শুরু হবে আরকি। সবাই ভালো থেকো আরকি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। মিটিং ক্লোজ হয়নি।